1500 কেজি দুধকে আমাদের মিনিমাম 900 কেজিতে আনতে হয়। তারপরে হচ্ছে আপনি ওই ফ্লেভারটা পাবেন, কারণ এখানে হচ্ছে দুধকে আপনি যত জাল করবেন অত স্বর পাবেন। আমাদের যেটা একদমই ন্যাচারাল, এটা হচ্ছে আপনি দুধকে জাল করতে করতে একটা কালার চলে আসবে। আপনি দেখবেন যে দুধকে যখন আপনি জাল করছেন তখন দুধটা কিন্তু লাল লাল একটা ভাব চলে আসে যখন অনেক ঘন হয়ে যায়, এবং ওইটার সাথে জাস্ট শুধু আমরা চিনি ইউজ করি এবং এলাচের গুঁড়া ইউজ করি, আর কিচ্ছু না। প্রথম যখন আমরা শুরুটা করি আমাদের হচ্ছে অবসেস ক্লাব থেকে শুরু, এবং আমাদের যাত্রাটা খুবই সুন্দরভাবে হয়েছে। ওদিন আমরা 500 থেকে 600 কুলফির মতো নিয়ে শুরু করেছিলাম। তো আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতরে আমাদের সমস্ত কুলফি শেষ, এবং তারা বলেছে যে এত কম কেন নিয়ে আসছেন। তো যখন আমরা দেখলাম যে না, বাজারে তার মানে এটার চাহিদা আছে, তারপরে আমাদের মাথায় আসে যে এটা বিভিন্ন মার্কেটে মানে রেস্টুরেন্টে আমরা মার্কেটিং করতে পারি। মার্কেটিং করার পরে তারা হচ্ছে 10টা 15টা এরকম করে স্যাম্পল নিল, না তারা বলছে না কাস্টমার খাচ্ছে। তারপরে হচ্ছে আমরা প্রিন্ট করে মানে সবাইকে বোঝাইতে তো হবে যে এখানে কুলফিটা পাওয়া যায়। তারপর হচ্ছে এরকম করে দিলাম, তখন আমাদের 50টা মানে 10-15 পিসের থেকে 50-100 করে 150 যাওয়া শুরু হয়। আমাদের যে মেন লিকুইডটা, কুলফির যে লিকুইডটা, এটা হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসি। তারপর এখানে আমাদের আরো কয়েকজন শ্রমিক আছে যারা হচ্ছে এটা প্যাকেজিং করে। প্রতিটা স্টেপই ঝামেলা ভাইয়া, কারণ গৃহস্থ বাড়ি থেকে যখন দুধ কালেক্ট করতে যাই, একটা দুইটা বাড়ির দুধ না, অনেক বাড়ি আমাদের যে কথা বলে সংগ্রহ করতে হয়েছে। এরপর যখন আনার ব্যাপারটা হলো, এটাও অনেক কষ্টের, কারণ বাসে যখন যাত্রীরা উঠবে বা কিছু করবে, তাদের তো একটা ব্যাগ লাগেজ থাকে। তো সেইখানে আমাদের পার্সেলটা যে আসবে বা নিবে, এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। আর দুধের জিনিস এটা আপনার এমন না যে আমরা সুন্দরবন কুরিয়ারে করে নিয়ে আসবো, সেটাও সম্ভব না। তারপর টিনের কোটার যে হ্যাসেলটা ছিল, এটার জন্য তো আমাদের ফুড গ্রেড প্লাস্টিকে নিয়ে আসতে হয়েছে। এটা আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরাই প্রথম বোধহয় ফুড গ্রেডে দিচ্ছি, এখনো এরকম আপনি কোথাও পাবেন না বলে আমি আশা করি। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিকে আমাদের সব থেকে বড়টা যেটা ছিল অবসেস ক্লাব, একটা আনন্দ মেলাতে আমরা একটা মেলা করছিলাম, ওইখান থেকে একজন কাস্টমার খেয়ে তার এত ভালো লেগেছে, তো সেখান থেকে সে 900 কুলফি অর্ডার করে ফেলে যে আমাদের 900 কুলফি দিবেন। আর মজার ব্যাপার, আমাদের ফ্রিজ কুলফি সবই গেছে, কিন্তু 900 কুলফি তাদের হয়নি। পরে আমরা আরো 200 পাঠাইছি, ওই 200 শেষ, কিন্তু যারা অর্ডার করেছে তারা খেতে পারেনি। তারপর আমরা যখন বিল কালেক্ট করতে যাই, তাদের জন্য পার্সোনালি আলাদা করে নিয়ে যাই। প্রতিটা জেলায় জেলায় কি মানে কিছু বিখ্যাত খাবার থাকে, তো সেই ক্ষেত্রে বগুড়ার হচ্ছে দইটা বিখ্যাত একটা খাবার। তো আমাদের মনে হয় তাহলে আমরা বিখ্যাত খাবার, যেহেতু আমার কুলফিটা একটা বিখ্যাত, তো আমি আরেকটা বিখ্যাত জিনিস নিয়েই কাজ করি। না, দইটা আমি ঢাকা শহর অনেক জায়গায় ট্রাই করেছি, কারণ আমার তো বিভিন্ন রেস্টুরেন্ট ধরা। তো আমি যখন তাদেরকে দিব, অবশ্যই আমার কুলফিটা যেমন তারা নিয়ে স্যাটিসফাইড, আমি চাবো যে আমার দইটা নিয়েও তারা খুশি থাকুক। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এখন কাপে করে। তো বগুড়ার দই যেটা মাটি, ওটাও কিন্তু দেখবেন যে বড় চুলার পাশে মাটিতে করে করে কাপ দইটা জমায়। তো ঢাকাতে আপনি এত বড় চুলা কোথায় পাবেন? এটা তো সম্ভবই না। না, ওইটা অনেকেই ঢাকায় তৈরি করে, আমি দেখেছি অনেক সাইটগুলোতে আমি ভিজিট করেছি, কিন্তু বগুড়ার দইয়ের মতো টেস্ট ভাই আমি পাইনি। আর ওদের যে স্বরের যে লেভেলটা, ওইটা তো আসলে আসা সম্ভবই না। ডাবের পুডিং যেটা আসলো, সেটা হচ্ছে আমাদের 2023 সালে এসিবিতে মেলা করার সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে কুলফি দই উঠালাম, তখন আমাদের দেখলাম যে পাশে একজন ডাবের পুডিং সেল করছে। তো আমরা ভাবলাম যে আসলে তো ডাবের পুডিংটাও তো একটা দুধের ব্যাপার আছে, আর ডাব দিয়ে আমরাও কাজ করতে পারি। ওই চিন্তা থেকে পরের রেসিপি মেলাতে আমরা শুরু করেছি, কিন্তু আগে যে ছিল তার থেকে 3 গুণ বেশি সেল আমাদের হয়েছে। আসলে সত্যি এটা বুঝতে পারি না যে আমার ডাবের এতটা চাহিদা থাকবে। যখন আমি শুরু করলাম তখন তো ঘর থেকেই শুরু। এরপর যখন দেখলাম যে না, আসলে ডাব তো মানে একটা সাইজ অনেক বড়ই হয়, আর যখন ডাব আসে তখন 500-700 ডাবও আমার মানে রাখতে হয়। বাসায় তো এটা সম্ভব না, ফ্যামিলি বাসায়। তখন ওখানে আমার কারখানা করা, এরপরে চুলা আছে আলাদা করে, এবং পুডিং যখন জমাইতে হয় তখন তো এসি রুমের প্রয়োজন পড়ে। সবকিছু মিলে মোটামুটি এখন একটা কারখানা করেছি। কারণ আমাদের তো এটাও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যায়, যেমন পুরান ঢাকার কিছু কাস্টমার আছে, বনানীর কিছু কাস্টমার আছে, এদের প্রোগ্রাম মানে আমাদের পুডিং। প্রথমে যখন আমরা ডেলিভারি করেছি আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ রেস্টুরেন্টের বিজনেসের একটা টেনশন, যেটা হুটহাট আপনাকে অর্ডার দিবে এবং তখনই সেটা দিতে হবে। আমি যখন দেখলাম যে আমাকে বিজনেস করতে হলে ডেলিভারি নিয়ে অনেক বড় ভোগান্তিতে পড়তে হবে, তখন আমি নিজস্ব স্টাফ রাখলাম, যেন আমার কথা ডেলিভারি নাই, অর্ডার নেই, কোনো সমস্যা নেই, বসে থাকো, কিন্তু যেই মুহূর্তে একটা অর্ডার আসবে তুমি 1 পিস কুলফি নিয়ে হলেও তুমি চলে যাবা। তো এইভাবে এখন আমার নিজস্ব ডেলিভারি বয় আমার রাখা আছে। গড়ে যদি আপনি ধরেন প্রতিদিন 600 পুডিং এমনিই চলে যায়। কুলফি দই তো আছেই, মিনিমাম 100 পিস 50 পিসের নিচে আমাদের অর্ডার হয়। এবং আমাদের বিভিন্ন রেস্টুরেন্টে যেহেতু যায়, তো শীতের সময়তে একটু কুলফিটা একটু স্লো থাকে, কিন্তু পুডিংটা আমাদের মিনিমাম এখনো 600 যাচ্ছে। মান্থলি যদি আপনি হিসাবে যান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমার 5-6 হাজার কুলফি চাই। গাঁও গ্রামের খাবারের নামটা এই জন্য দিয়েছি, কারণ আপনি দেখেন গরুর দুধটা সংগ্রহ শুরু হয়েছে আমাদের গ্রাম থেকে, আমাদের কুলফিটা গ্রামে, তো অবশ্যই এখানে গাঁও গ্রামটা করে। আর যেহেতু ঐতিহ্যবাহী খাবার, যেমন আপনি দেখবেন যে কুষ্টিয়াতে ঐতিহ্যবাহী মানে দই যেটা, সেটাও ঐতিহ্যবাহী একটা খাবার। ডাবের পুডিংটা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী একটা খাবার, কিন্তু আমরা বাংলাদেশে সংগ্রহ করছি। তো এইটা কথা চিন্তা করে যে গাঁও গ্রামের খাবার, কারণ আমি গ্রাম থেকেই আমার বিজনেসটা শুরু করেছি।